আজকে আমরা এমন একজন সম্পর্কে আলোচনা করব যে তার মেধা আর পরিশ্রম দ্বারা পৃথিবীর রিচেস্ট পার্সনদের একজন হয়েছিলেন। হ্যাঁ, আমরা পৃথিবীর ই-কমার্স বিজনেসের পথিকৃৎ জেফ বেজোস এবং তার ই-কমার্স জায়ান্ট কোম্পানি অ্যামাজনের কথা বলছি। 2020 সালে জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল $386 বিলিয়ন এবং যা প্রতিদিনই বেড়ে চলেছে। ভাবার বিষয় হলো এত বড় সাফল্য একজন মানুষ এবং তার কোম্পানি কিভাবে পেল। অনেক ছোট বড় বাধা অতিক্রম করে 30 বছরের পথ চলায় অ্যামাজন আজ এখানে। গল্পের টুইস্ট শুরু হয় 1990-এর দশকে ডটকমের সময় থেকে। সেই সময় অ্যামাজন তার 90% মূল্য হারিয়ে ফেলে দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়। তবে জেফ বেজোস সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না। এই সংকটকালে তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। ছোটবেলা থেকেই বুদ্ধিমান এবং পরিশ্রমী জেফ বেজোস একটি বিশেষ কৌশল গ্রহণ করলেন। তখন তিনি জানতে চেয়েছিলেন যে তার কোম্পানিতে কে সত্যিকার অর্থে কাজ করতে চায় এবং কে বাধ্য হয়ে কাজ করছে। এজন্য তিনি একটি সাহসী পদক্ষেপ নিলেন। পুরো অ্যামাজনে একটি নোটিশ জারি করলেন, যেখানে বলা হলো যারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে চান তাদেরকে কোম্পানি $3.7 লাখ দিবে। তিনি চাননি তার কোম্পানিতে ভুল মানুষ থাকুক। এ ধরনের কৌশলগুলোই অ্যামাজনকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। চলুন গল্পের আরও গভীরে যাওয়া যাক। জেফ বেজোসের জীবনের এই গল্প অন্যান্য অনুপ্রেরণামূলক গল্পের মতো নয়, তবে এখানে সংগ্রাম আছে জীবন সম্পর্কে প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি। জেফ জানতেন জীবনে তাকে অনেক ব্যর্থতার সম্মুখীন হতে হবে, তাই তিনি কখনো হতাশ হয়ে থেমে থাকতেন না। তিনি ব্যর্থতাকে গ্রহণ করতেন এবং তা থেকে শিক্ষা নিতেন। জেফ 1964 সালের 12ই জানুয়ারি মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। তখন তার মা মাত্র 17 বছর বয়সী একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী ছিলেন। জেফের জন্মের সময় তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু কয়েক বছর পর জেফের মা মিগেল বেজোসকে বিয়ে করেন। এই পরিবারে জেফ বেড়ে ওঠে। এখানে জেফের ভালোবাসার কোনো অভাব হয়নি। এমনকি এই পরিবার থেকেই বেজোস নামটা পান জেফ এবং তার নাম হয় জেফ বেজোস। জেফ ছোটবেলা থেকেই অনেক স্মার্ট ছিল। মাত্র 4র্থ শ্রেণীতে পড়ার সময় তার স্কুলের প্রথম কম্পিউটার আসে। কেউ সেটি ব্যবহার করতে পারছিল না। জেফ তখন ম্যানুয়াল পড়ে কম্পিউটার চালানো সবাইকে শিখিয়ে দিয়েছিল। শিক্ষক কিংবা তার বন্ধুরা কেউই বাদ যায়নি এই শেখানো থেকে। এভাবেই জেফের প্রতিভা এবং নেতৃত্ব গুণের সূচনা হয়েছিল। তার এই আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তা তাকে পরবর্তীতে সাফল্যের চূড়ান্তে নিয়ে যায়। আজকের অ্যামাজন যে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে তার পেছনে রয়েছে জেফ বেজোসের স্মার্ট সিদ্ধান্ত এবং অদম্য আগ্রহ। জেফ বেজোসের প্রতিভার এক অসাধারণ উদাহরণ দেখা যায় যখন তিনি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে সিলভার নাইট অ্যাওয়ার্ড এবং ন্যাশনাল মেরিট স্কলারশিপ অর্জন করেন। এই স্কলারশিপ তাকে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে সাহায্য করে। কিন্তু জেফ কোনো সাধারণ একজন ছাত্র নন। তিনি শুধু বইয়ের পাতায় পড়াশোনা করেই সময় কাটাতেন না, বরং তিনি তার প্রথম ব্যবসা শুরু করেন এবং তার নাম ছিল ড্রিম ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে তিনি তার বান্ধবীকে নিয়ে 4র্থ, 5ম এবং 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াতেন। পাশাপাশি তিনি ম্যাকডোনাল্ডসে কাজ করতেন। জেফের সময় কাটানোর অভ্যাস ছিল বই পড়া, বিশেষ করে স্যাম ওয়ালটনের মেড ইন আমেরিকা, যা ওয়ালমার্টের প্রতিষ্ঠাতার জীবনী। এই বইটি তাকে শিখিয়েছিল কিভাবে বড় ব্যবসা গড়ে তোলার সময় ভুলগুলো এড়িয়ে চলতে হয়, যা তিনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠার সময় মেনে চলতে চেয়েছিলেন। জেফ আরও পড়েছিলেন বিল্ড টু লাস্ট, সাকসেসফুল হ্যাবিটস অফ ভিশনারি কোম্পানিজ এবং আরও অনেক বই। এই বইগুলো তাকে শিখিয়েছিল কিভাবে একটি ভালো পরিবেশ তৈরি করে বড় ব্যবসা তৈরি করা যায়, যেখানে সকল কর্মচারী খুশি থাকবে। তিনি শিখেছিলেন মানসিকভাবে শক্তিশালী হতে, যাতে যত প্রতিবন্ধকতায় আসুক না কেন তিনি পিছিয়ে যাবেন না। তাছাড়া জেফ কিছু টেকনিক্যাল দক্ষতাও অর্জন করেছিলেন, যেমন কিভাবে খরচ কমিয়ে কার্যকরভাবে ব্যবসা বাড়ানো যায় এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করা যায়। জেফ বেজোস সবসময় জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। অন্যান্যরা যখন আড্ডায় ব্যস্ত থাকতেন, জেফ তখন নতুন কিছু শিখতে চাইত। তিনি শুধুমাত্র নিজের অভিজ্ঞতার উপরেই নির্ভর করে অন্যদের অভিজ্ঞতাও জানার চেষ্টা করতেন।
কারণ তিনি জানতেন যে জ্ঞান এবং অভিজ্ঞতা সাফল্যের মূল চাবিকাঠি। তবে জেফ বেজোস এইসব ছোট ছোট ব্যবসা এবং চাকরিতে কখনোই সন্তুষ্ট ছিলেন না। তিনি এমন কিছু করতে চাইতেন যা তাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। এমন একটি উদ্ভাবন যার জন্য তিনি বলতে পারবেন, এটি আমার নিজস্ব সৃষ্টি এবং আমি এটি নিয়ে গর্বিত। এমন একটি স্বপ্নে বিভোর হয়ে জেফ একটি মাত্র সুযোগের অপেক্ষায় ছিলেন। আর সেই সুযোগটি চলে আসে 1986 সালে। একদিন যখন তিনি ইন্টারনেট ব্রাউজ করছিলেন, তখন তার চোখে পড়ে যে প্রতি বছর ওয়েব ব্যবহারকারীর সংখ্যা প্রায় 230% হারে বাড়ছে। এই চিত্র দেখে তার মনে হলো কিভাবে একটি অনলাইন ব্যবসা শুরু করা যায়। এই ধারণা মাথায় আসতেই তিনি কোনো দেরি না করে তার চাকরি ছেড়ে দিলেন। তিনি জানতেন যে তার এই উদ্যোগে ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রায় 70%, কিন্তু তবুও তিনি সেই ঝুঁকি নিলেন, কারণ তার স্বপ্নগুলো পূরণ করার জন্য তাকে তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ব্যর্থতার ভয়ে বসে থাকলে তার চলবে না। জেফের মনে ছিল এক জোরালো বিশ্বাস যে ইন্টারনেটের এই বিস্ময়কর যুগ হাতছাড়া হলে সেটা ফিরে পেতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, বা এটি আর কখনো হয়তো ফিরে আসবে না। এই সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি, তাই মাত্র 30% সম্ভাবনা থাকা সত্ত্বেও এই ঝুঁকিটা তিনি নিলেন। তিনি তার বাবা মায়ের সাথে আলোচনা করলেন এবং কিছু অর্থ সাহায্য চাইলেন। তার বাবা প্রথমে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ইন্টারনেট কি জিনিস? এরপর তারা একটি বিষয়ে গভীর আলোচনা করলেন। শেষে তার বাবা মা এই ব্যবসায় $3 লক্ষ বিনিয়োগ করতে রাজি হলেন। এভাবেই শুরু হলো পৃথিবীর প্রথম অনলাইন বুক স্টোর খোলার যাত্রা। আর এই বুক স্টোরের নাম রাখা হলো ক্যাডাবেরা। জেফের উদ্ভাবনী চিন্তা এবং সাহসী পদক্ষেপই তাকে সাফল্যের পথে নিয়ে গিয়েছিল। 1995 সালের 3রা এপ্রিল ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছিলেন জেফ বেজোস, যখন তিনি প্রথমবারের মতো তার অনলাইন বুক স্টোর থেকে বই বিক্রি করেছিলেন। সেই বইটির নাম ছিল ফ্লুইড কনসেপ্টস অ্যান্ড ক্রিয়েটিভ অ্যানালজিস। এই ঘটনাটি ছিল স্বপ্নের সূচনা, আর সেই স্বপ্নের পেছনে ছিল তার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রম। ইন্টারনেটের দুনিয়ার বিস্তার লাভের সাথে সাথে জেফও ধীরে ধীরে আমেরিকার প্রায় 50টি রাজ্য এবং 45টি ভিন্ন দেশে বই বিক্রি করতে শুরু করে অনলাইনে। তবে একটি বিষয় তাকে বিব্রত করেছিল, অনেকেই তার ওয়েবসাইটের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছিলেন না। এটি তার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে এই নাম পরিবর্তন করা প্রয়োজন। তারপর তিনি নতুন নামের দিকে মনোযোগী হন, এবং যেই নামটি হবে স্মরণীয় এবং উচ্চারণে সহজ। আর এই জন্যই জন্ম নিল অ্যামাজন। এটি এমন একটি নাম যা আজ বিশ্বজুড়ে পরিচিত। তার লক্ষ্য ছিল এটিকে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেইলার হিসেবে গড়ে তোলা। কৌশলগত দৃষ্টিকোণ থেকে তিনি লক্ষ্য করেছিলেন যে তখনকার ওয়েবসাইটগুলো আলফাবেটিক্যালি সাজানো ছিল। এ দিয়ে শুরু হওয়া নামগুলো প্রথমে দেখানো হতো। এই কৌশলটি সত্যিই কাজ করেছিল এবং অ্যামাজন দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। কিন্তু জেফের স্বপ্ন ছিল আরও বড়। তিনি শুধুমাত্র বই বিক্রিতেই সীমাবদ্ধ থাকতে চাননি, তাই তিনি ধীরে ধীরে মিউজিক এবং ভিডিও বিক্রি করা শুরু করেন। সেখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেক কম ছিল। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। অনেক কোম্পানি মার্কেটে প্রবেশ করছিল তখন, এবং প্রতিযোগিতা ক্রমাগত বাড়তে থাকলো। সেই সময় .com শব্দটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে, যা 1995 থেকে 2000 সালের মধ্যে ঘটে। মানুষ অধিক মাত্রায় অনলাইন স্টার্টআপে বিনিয়োগ করতে শুরু করলো। কিন্তু 1999 সালে যখন কিছু কোম্পানি ব্যর্থ হতে শুরু করে, তখন বিনিয়োগকারীরা তাদের অর্থ প্রত্যাহার করতে শুরু করে এবং অনলাইন স্টার্টআপের উপর আস্থা হারাতে থাকে। অ্যামাজনও এই ঝড়ের কবলে পড়ে যায় এবং কোম্পানির মূল্য প্রায় 90% কমে যায়। অ্যামাজন প্রায় বন্ধ হয়ে দেউলিয়ার উপক্রম হয়। কিন্তু জেফের লক্ষ্য ছিল দৃঢ়। তার প্রতিভা এবং দৃঢ়তা দেখে বিনিয়োগকারীরা তাকে সমর্থন করতে আগ্রহী হন। জেফের দৃঢ়তা এবং ধৈর্য তাকে এই কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সাহায্য করল। তিনি জানতেন প্রতিটি বাধা আর বাধার জন্য একটি নতুন শিক্ষা, একটি নতুন সুযোগ। তারপর অ্যামাজনের সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস আরও গভীর হয়ে ওঠে। তারা জানতেন জেফ বেজোস একজন পাগলাটে এবং উদ্ভাবনী মানুষ। তার ভিশনের প্রতি আস্থা রেখে তারা প্রায় $2 বিলিয়ন ঋণ হিসেবে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়।
এই বিনিয়োগ অ্যামাজনকে পতনের হাত থেকে রক্ষা করল এবং জেফকে লক্ষ্যের পথে আরও এক ধাপ এগিয়ে দিল। যখন জেফ দেখলেন যে মানুষ তাকে এত ভালোবাসা এবং সমর্থন দিচ্ছেন, তখন তিনি কোম্পানির জন্য 3টি মূলনীতি স্থাপন করলেন, যা আজও তিনি অনুসরণ করেন। প্রথম মূলনীতি হলো কোম্পানি সবসময় কাস্টমারকে রাজা মনে করবে। দ্বিতীয় হলো তারা সবসময় উদ্ভাবনকে স্বাগত জানাবে। আর তৃতীয়টা হলো তারা সবসময় ধৈর্যশীল থাকবে, যতই বিপদ এবং গুরুতর হোক না কেন। এই মূলনীতির কারণে ধীরে ধীরে অ্যামাজন বই বিক্রি করার স্টোর থেকে একটি A to Z রিটেল স্টোরে রূপান্তরিত হতে শুরু করে। 2007 সালে অ্যামাজন প্রাইম এবং অ্যামাজন কিন্ডল লঞ্চ করা হলো। এই দুটি সেবা বাজারে আসার সাথে সাথে কোম্পানিটির সাফল্য আরও বেড়ে গেল এবং সারা দুনিয়ায় সার্ভিস দুটি পরিচিত হয়ে গেল। 2008 সালের মধ্যে লক্ষ লক্ষ রেগুলার কাস্টমার এবং প্রায় 100 মিলিয়নের বেশি প্রাইম সাবস্ক্রাইবার নিয়ে অ্যামাজন তখন এক জায়ান্ট কোম্পানি। জেফের ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে তিনি এমন কিছু করবেন যাতে কাস্টমাররা তাদের সার্ভিসে সর্বদা সন্তুষ্ট থাকেন। এই কথাগুলো শুধু বলার জন্যই নয়, জেফ নিজেও এই আদর্শকে প্রমাণ করেছেন। তিনি হয়তো জানেন না, কিন্তু বহু কাস্টমারের অভিযোগ জেফ নিজেই পড়েছেন এবং সেগুলোর প্রতি তিনি কার্যকর পদক্ষেপও নিয়েছেন। একবার একজন কাস্টমার অভিযোগ করেছিলেন যে অ্যামাজনের স্টাফ বা সদস্যরা সঠিকভাবে সাড়া দিচ্ছে না। জেফ এই মেইলটি পড়ার পর তিনি কোম্পানিতে একটি নোটিশ পাঠালেন। সেখানে উল্লেখ ছিল যে অ্যামাজন তাদের কর্মচারীদের চাকরি ছাড়ার জন্য $3.7 লাখ দিবে। অর্থাৎ কেউ যদি চাকরি ছাড়ে তবে তাকে অ্যামাজনে কাজ করার সুযোগ আর কখনো দেওয়া হবে না। এবং এই নোটিশ পাঠানোর পর কোম্পানির 10% কর্মচারী চাকরি ছেড়ে দিল। এর ফলে শুধুমাত্র সঠিক লোকেরাই তার কোম্পানিতে থেকে গেল, যারা তাদের কাজকে ভালোবাসে আর তারা জেফের স্বপ্ন বাস্তবায়নে জেফকে সাহায্য করবে ভবিষ্যতে। 2000 সালে যখন জেফ বেজোস ব্লু অরিজিন প্রতিষ্ঠা করলেন, খুব কম মানুষই জানত যে তার মনে লুকিয়ে আছে মহাকাশের এক নতুন অধ্যায়ের স্বপ্ন। অ্যামাজনের বিশাল সাম্রাজ্যের পরেও তার দৃষ্টি ছিল আরও উঁচুতে। মানুষকে মহাকাশে নিয়ে যাওয়া, যেন একদিন মহাকাশে মানুষের বসতি গড়া সম্ভব হবে। 15 বছর ধরে নীরবে কাজ চালিয়ে যাওয়ার পর 2016 সালে বেজোস তার স্বপ্নকে প্রকাশ করেন। তখনই তিনি জানিয়ে দেন শুধু ভ্রমণ নয়, মহাকাশ হবে মানুষের ভবিষ্যৎ বাসস্থান। 2017 সালে তিনি ঘোষণা করেন যে প্রতি বছর $1 বিলিয়ন অ্যামাজনের শেয়ার বিক্রি করে ব্লু অরিজিনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি 2019 সালে ব্লু অরিজিন মুনল্যান্ডার প্রকাশ করেন এবং নিউ শেপার্ড রকেটের মাধ্যমে মহাকাশ পর্যটনের সূচনা করেন। নাসার সাথে মঙ্গল এবং চাঁদ অভিযানের পার্টনারশিপ এই স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বেজোসের এই দৃষ্টিভঙ্গি শুধু মহাকাশ ভ্রমণই নয়, মহাকাশে মানুষের নতুন এক ভবিষ্যতের সূচনা করে। একেই বলে সত্যিকারের ভিশনারি মানুষ। জেফ বেজোসের এই উদ্ভাবনী মনোভাব এবং অবিরাম পরিশ্রম তাকে এবং তার অ্যামাজনকে ইতিহাসের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করেছে, যা কেবল ব্যবসা নয় বরং মানুষের জীবনকেও বদলে দিচ্ছে এবং দিয়েছেও। প্রতিদিন যখন অ্যামাজনে হাজার হাজার নতুন পণ্য যুক্ত হয়, তখন মনে হয় যেন এক বিশাল ডিজিটাল সমুদ্র প্রতিনিয়ত আরও গভীর হয়ে উঠছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের গভীরে ঠিক কতটি পণ্য রয়েছে? একটি তথ্য বলে প্রায় 600 মিলিয়ন পণ্য এই বিশাল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত, যার মধ্যে 12 মিলিয়ন পণ্য সরাসরি অ্যামাজন নিজেই বিক্রি করে। বাকি পণ্যগুলোর পেছনে রয়েছে থার্ড পার্টি বিক্রেতারা, যারা অ্যামাজনের এই ইকোসিস্টেমের অংশ হয়ে বিশাল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ই কমার্স সাম্রাজ্যের প্রতিটি ক্রয়ের সঙ্গে সঙ্গে যেমন অ্যামাজন আরও শক্তিশালী হচ্ছে অর্থনৈতিকভাবে, তেমনি 2023 সালে এটি প্রায় $575 বিলিয়ন আয় করেছে, যা প্রতিদিনের হিসাবে প্রায় $1.58 বিলিয়ন। এমনকি প্রতি সেকেন্ডে $18.3 মিলিয়ন আয় করছে অ্যামাজন, এবং যা বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তবে একদিকে অ্যামাজন তার কর্মশক্তিকে ধরে রাখার চেষ্টায় অবিচল। ২০২৩ সালে যেখানে ১৫,২৫,০০০ কর্মী তাদের কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল অ্যামাজনে, সেখানে ২০২৪ সালে তাদের কর্মী সংখ্যা কিছুটা কমে ১৫,২১,০০০-এ দাঁড়ায়। এটা যদিও কোনো বড় পরিবর্তন না, তবুও আমাদের ভাববার বিষয়, ভবিষ্যতে আমাদের প্রযুক্তির দিকে আরও নির্ভরশীল হয়ে উঠছি আমরা এবং আমাদের ব্যক্তিগত কাজের পরিমাণটা কমছে। এদিকে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা তার $৪৬০ বিলিয়ন ভ্যালু নিয়ে অ্যামাজনের বিরুদ্ধে একটি নিঃশব্দ কিন্তু শক্তিশালী লড়াইয়ে নেমেছে। আলি এক্সপ্রেসের মাধ্যমে বিশ্বব্যাপী ১৫০টিরও বেশি দেশে পণ্য সরবরাহ করে আলিবাবা। শুধু চীনের বাজারে সীমাবদ্ধ নয়, এবার তারা বৈশ্বিক খুচরা বিক্রেতাদের প্ল্যাটফর্মে পণ্য বিক্রির সুযোগ করে দিচ্ছে। এই পদক্ষেপ ভবিষ্যতের ই-কমার্স ল্যান্ডস্কেপে এক নতুন অধ্যায়ের সূচনা করছে, যেখানে অ্যামাজনের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করতে আলিবাবা একদম প্রস্তুত। তো এই তথ্যটি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।